স্বাগত জানাচ্ছি গেম অনের সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। প্রতি শুক্রবার গেম অন নিয়ে আমরা আপনাদের সঙ্গে কিন্তু রাত 8টায় থাকি। আজকে আলোচনা করব ফুটবল এবং ক্রিকেট, দুটো বিষয় নিয়ে কথা বলবো, কারণ দুটো অঙ্গনেই কিন্তু খুব অস্থিরতা বলবো, হাইপ বলবো, সবই চলছে। সো ক্রিকেট ফুটবলের হালচাল নিয়ে আজকে কথা বলবো। আমার সঙ্গে কিন্তু আছে সিনিয়র সাংবাদিক এম কায়সার। ভাই আপনাকে স্বাগত। ধন্যবাদ। কেমন আছেন? জি ভালো। এই ঠিক যেমনটি বললাম যে আজকে যেহেতু আপনাকে পেয়েছে, ফুটবল ক্রিকেট কোনো বিষয় ছাড়া যাবে না, কারণ দুটো অঙ্গনেই কিন্তু আসলে অনেক অনেক খবর। শুরু করতে চাই আসলে ক্রিকেট দিয়ে, কেননা আয়ারল্যান্ডের সাথে প্রথম টেস্ট আমরা জিতে গেছি ইনিংস এবং 47 রানে আফগানিস্তানের সাথে হারার পর আয়ারল্যান্ডের সাথে কামব্যাকটা কেমন দেখলেন? ভেরি গুড। কারণটা হলো যে খুবই ভালো। আপনি যখনই যেভাবে বললেন যে 47 এবং এক ইনিংসে যখন বাংলাদেশ এই ম্যাচটা জিতেছে, তার মানে এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে প্রায় একতরফা ম্যাচ হয়েছে এবং বাংলাদেশ এই ম্যাচে যা করতে চেয়েছিল, ব্যাটিং বোলিংয়ে যেরকমভাবে পারফরমেন্স চেয়েছিল, পুরোটাই কিন্তু ভালোভাবে পেয়েছে। শুরুর দিকে আপনি একটা ইনিংস বাংলাদেশ খেলেছে, 587 রান করেছে এবং দেখবেন যে আপনি যে 4জন ব্যাটার রান করেছেন প্রথম দিকের, একজন 171 এবং তারপরে 80, 82 এবং শান্ত করেছেন 100। দ্যাট মিনস এটা যোগ করলে সব মিলিয়ে 433 রান। তো 587-র মধ্যে 433 রান করেছেন কারা? প্রথম 1, 2, 3, 4 ব্যাটার। দ্যাট মিনস আপনি তাদের যে কাজটুকু ছিল, দে ডান ইট প্রপারলি, সুন্দরভাবে তারা করেছেন। এবং শেষের দিকে এসে লিটন দাস দুর্দান্ত একটা ক্যামিও ইনিংস খেলেছেন, 60 রানের একটা ইনিংস রান করেছেন। সব কিছু মিলে বাংলাদেশ এখানে, আয়ারল্যান্ড যখন আপনার কম রানে অল আউট হয়ে গিয়েছিল, তখন বাংলাদেশ চিন্তাই করেছিল যে তারা এখানে ফার্স্ট একটা ইনিংসে খেলবে, যাতে ফোর্থ ইনিংসে তাদেরকে ব্যাট না করতে হয়। এই কারণে তারা আসলে যে শান্তর যে সেঞ্চুরিটা, আচ্ছা একটু পরে আসবে, একটা প্রতিবেদন আছে, আমরা একটু প্রতিবেদনটা দেখে আসি, তারপরে আবার আলোচনায় ফিরি, সো দ্যাট আমরা আরো আলোচনা করতে পারবো। চায়ের রাজ্য সিলেটে অধিনায়ক হিসেবে নাজমুল শান্তর প্রত্যাবর্তনের ম্যাচে টাইগার ব্যাটার বোলারদের আগুনে পারফরম্যান্সে পুরল আয়ারল্যান্ড। সিলেটের প্রথম টেস্টে টসে হেরে বল হাতে নেমেই মুন্সিয়ানা টাইগার বোলারদের। প্রথম ইনিংসে আইরিশ ব্যাটাররা দায়িত্বহীনতার পরিচয় দিয়ে অল আউট হয়েছে মাত্র 286 রানে। সিলেট টেস্টে এর পরের গল্পটা শুধুই টাইগার ব্যাটারদের, যার শুরুটা করেন দুই ওপেনার সাদমান জয়। তাদের 168 রানের জুটিতে ব্যাকফুটে চলে যায় আয়ারল্যান্ড। সাদমান 80 রানে ফিরলেও জয় ছিলেন অপ্রতিরোধ্য। 171 রানে আউট হয়ে ডাবল সেঞ্চুরি মিসের আক্ষেপ বাড়িয়েছেন তিনি। এরপর এক প্রান্তে শান্তর সেঞ্চুরি, অন্য প্রান্তে লিটন দাসের আগ্রাসী ইনিংসে 586 রানের পাহাড় সম টার্গেট পায় টাইগাররা। 301 রানের বিশাল লিডে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তালগোল পাকিয়ে তৃতীয় দিন শেষ করে 5 উইকেট হারিয়ে অভিষিক্ত হাসান মুরাদ, তাইজুল সহ টাইগার বোলারদের নিয়ন্ত্রিত স্পেলে ধসে পড়ে আয়ারল্যান্ডের ব্যাটিং লাইন আপ। শেষ পর্যন্ত 254 রানের বেশি আর তুলতে পারেননি সফরকারীরা। তাতেই 47 রান ও ইনিংস ব্যবধানে আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজে 1-0-তে এগিয়ে গেল বাংলাদেশ। এই জয়ে দল পেয়েছে মনোবল আর সমর্থকরা ফিরে পেয়েছে টেস্ট ক্রিকেটের আনন্দ। দ্বিতীয় টেস্টে এই ধারাবাহিকতা ধরে রাখতে চায় টাইগার অধিনায়ক নাজমুল শান্ত। আবরার আল দাইয়ান, নিউজ 24। হ্যাঁ, ঠিক যেমনটি দেখছিলাম যে আসলে আপনি যেটা বলছিলেন যে একটা স্ট্র্যাটেজি ছিল যে এক ইনিংস আপনার খেলার পরে হয়তো আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে নামিয়ে দেবে। শান্ত যে সেঞ্চুরিটা পেলেন, তিনি কিন্তু 114 বলে 100 করেছেন। তার মাথায় তার মানে এটা ছিল যে অপরদিকে মুশফিক ধরে রেখেছিলেন, এদিকে শান্ত অনেকটা ওয়ানডে মেজাজে খেলেছেন। আমি মোটেও অবাক হইনি। কারণটা হলো যে শান্ত এখানেই নিউজিল্যান্ডের সাথে যে যখন তিনি প্রথমবারের মতো ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হিসেবে খেলেছিলেন, খুব সম্ভবত নভেম্বরের 2023-এ, তখন তিনি এখানে সেঞ্চুরি করেছিলেন এবং সেই সেঞ্চুরিটা করেছিলেন সেকেন্ড ইনিংসে। তো সেকেন্ড ইনিংসে সেঞ্চুরি করাটা কিন্তু যে কোনো জায়গায় খুব একটা টাফ, বিশেষ করে টেস্ট ক্রিকেটে। এবং সেই ম্যাচে বাংলাদেশ জিতেছিল, নিউজিল্যান্ডকে প্রথমবারের মতো দেশের মাটিতে হারিয়েছিল এবং শান্তর সেটা ছিল আপনার ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হিসেবে প্রথম ম্যাচ। সো তার শুরুটাই হয়েছিল জয় দিয়ে। সো সিলেট তার জন্য খুব পয়মন্ত ভেন্যু এবং তিনি জানেন যে এখানে রান কিভাবে তোলা যেতে পারে। তো সবকিছু মিলে শান্তর আরেকটা কামব্যাক, আমি শুনছিলাম রিপোর্টার যেভাবে বলছিলেন যে শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে একটা কামব্যাকের বিষয় ছিল। ক্যাপ্টেন হিসেবে ফিরে এসেই কিন্তু তিনি যেভাবে আসলে ইনিংসটি খেললেন এবং দলকে জয় এনে দিলেন, সবকিছু মিলে আসলে শান্ত খুব পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলেছে, কোনো সন্দেহ নেই। এবং ফিরে আসাটা আমি ঠিক বলবো না, আমি বলবো যে তিনি কিন্তু চলেও যাননি। তিনি যা শুধুমাত্র বলেছিলেন যে 3 মাস আগে যখন শেষবারের মতো টেস্ট ক্রিকেট বাংলাদেশ খেলেছিল, তখন তিনি এক ধরনের অভিমান নিয়ে বলেছিলেন যে তিনি টেস্ট ক্রিকেটে আর ক্যাপ্টেন্সি করবেন না। কিন্তু মাঝখানে ইন বিটুইন 3.5 মাস কোনো ধরনের টেস্ট ক্রিকেট ছিল না এবং বাংলাদেশ ক্রিকেট দলও কিন্তু আপনার নতুন কোনো ক্যাপ্টেন পায়নি বা ক্রিকেট বোর্ড নতুন ক্যাপ্টেনের দিকে যায়নি। ইন দি মিন পিরিয়ডে শান্তর সাথেই তারা আলাপ আলোচনা করেছিল এবং শান্ত অভিমান ভেঙে আবার টেস্ট ক্রিকেটে আপনার ব্যাক করেছেন, ক্যাপ্টেন হিসেবে এসেছেন।
তো তার জন্য এটা একটা বলা যেতে পারে যে মাঝখানে একটা অভিমান ছিল, অভিমানটা ভেঙে গিয়েছে এবং প্রত্যাবর্তনও ঠিক আমি বলবো না, বলবো যে আবার একটু অন্যভাবে শুরু করাটা, এবং সেই শুরু করাটা ক্যাপ্টেন হিসেবে তিনি দুর্দান্তভাবেই করেছেন। দলকে যেভাবে লিড দেওয়ার কথা সেটি দিয়েছেন, দলের বাদবাকি ব্যাটাররা যেভাবে রান করার কথা ছিল সেভাবেই করেছেন। অর্থাৎ এই টেস্ট থেকে বাংলাদেশ দল সব কিছুই প্রায় পেয়েছে। আপনি ওপেনিংয়ের দুজন ওপেনার খুব ভালো ব্যাটিং করেছেন, ওপেনিং জুটিটা বড় হয়েছে, মিডল অর্ডার ব্যাটাররা ভালো রান করেছেন, লোয়ার অর্ডারের সব ব্যাটসম্যানরা ভালো করেছেন। এটি তো গেলো ব্যাটিংয়ের দিক থেকে। 587 রান করেছে বাংলাদেশ, 8 উইকেটে ডিক্লেয়ার করে দিয়েছে। সো বলা যেতে পারে যে ব্যাটিংয়ের কাজটুকু একদম পারফেক্ট হয়েছে। ঠিক অন্যভাবে যদি ফিরি, সেটি হলো যে আপনি দেখবেন যে বোলিংটাও এক্সেলেন্ট হয়েছে। বোলিংয়ে একদিন বাঁহাতি স্পিনারকে আমরা এখানে ডেবু করেছি, হাসান মুরাদকে, এবং তিনি ম্যাচে সব মিলিয়ে 6 উইকেট পেয়েছেন। আর তাইজুল এবং মেহেদি মিরাজও ভালো পারফরমেন্স করেছেন। 20টা উইকেটের মধ্যে আয়ারল্যান্ডের 14টা উইকেট কিন্তু নিয়েছেন স্পিনাররা। দ্যাট মিনস আমাদের বোলিংটাও যেভাবে আমরা যে স্ট্র্যাটেজি নেমেছিলাম সেই সব কিছু কৌশল আমরা সফল হয়েছি। এক অর্থে বলা যেতে পারে যে সিলেট টেস্ট থেকে মানে উই গট এভরিথিং। রাইট। কাইসার, আমরা যদি একটু দেখি যে দলটা আয়ারল্যান্ড হলেও আসলে আফগানিস্তানের সাথে হারার পরে কিছুটা মানসিকভাবে হয়তো বাংলাদেশ পিছিয়ে ছিল, সেই জয়টা কিন্তু এখন বাংলাদেশ পুরো টিমকে সেই বুস্ট আপ বিষয়টা তারা এখান থেকে পাবে। আপনি যেটা বলছিলেন যে অলমোস্ট সব কিছুই পেয়েছে, আমরা কিন্তু বাংলাদেশে একটা জিনিস সবসময় দেখতাম যে লম্বা পার্টনারশিপের একটা অভাব ছিল, এবং 100-এ যে কনভার্ট করার বিষয়গুলো, এই জিনিসগুলো কিন্তু আমরা সবসময় আমরা টক শোতেও কথা বলতাম যে পার্টনারশিপ হয় না। সেখানে খুব দুর্দান্ত কিছু আমরা পার্টনারশিপ কিন্তু দেখেছি। জয় এবং সাদমানের যে পার্টনারশিপটা, এই পার্টনারশিপ করা এবং তাদের পার্টনারশিপের জন্যই কি আসলে পরবর্তীতে যারা নেমেছে তারা একটু ভার মানে কি বলবো যে একটু ফেয়ারলেস ভাবে খেলতে পেরেছে কিনা? কোনো সন্দেহ নেই। কারণটা হলো যে যখন আপনি ওপেনিং জুটিতে বড় রান করবেন, দ্যাট মিনস আপনি বলা হয়ে থাকে যে কোনো টেস্ট ক্রিকেটে আপনি নতুন বলের শুরুটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং সকালের সেশনে ব্যাটিং করাটা খুব টাফ বিষয়। সেই কাজটুকু যখন ওপেনাররা খুব ভালো মতো করতে পেরেছিলেন, তখন আপনি পরের দিকের ব্যাটার যারা রয়েছেন তাদের জন্য একটু নির্ভর হয়ে গিয়েছেন। বল তখন একটু আপনার নরম হয়ে গিয়েছে এবং উইকেটও একটু রান আসছে, যখন সবকিছু মিলিয়ে আপনার পরের ব্যাটারদের জন্য রান করাটা খুব সহজ হয়ে গিয়েছে। হয় কি যে আপনি যখন দেখবেন যে আপনার উপর বাড়তি কোনো প্রেশার নেই, দ্রুত রান করারও কোনো প্রেশার নেই, অথবা আপনাকে শুধুমাত্র উইকেটে টিকে থাকতে হবে এমন কোনো কিছু করার দরকার নেই, জাস্ট গো অ্যান্ড প্লে ইউর ন্যাচারাল শটস, ন্যাচারাল গেম। এই কাজটুকু যখন আপনি পেয়ে যাবেন তখন দেখবেন যে আপনি ভালো করার একটা তাগিদ নিজের মধ্যে চলে আসে। সো বাংলাদেশ দলের ওপেনিংটা যখন ভালো হয়েছিল তখন মিডল অর্ডার ব্যাটাররাও সেরকমভাবে নিজেদেরকে মেলে ধরতে পেরেছিলেন। সবকিছু ভালো হয়েছে, তবে সবকিছু ভালো বলে একেবারে সব যদি বলি তাহলে আমার মনে হয় যে ঠিক হবে না। ক্যাচিংটা কিন্তু খারাপ হয়েছে, এবং সেটা নিয়ে কিন্তু বলা হয়েছে যে আসলে এটা পার্ট অফ আ গেম এবং এটাকেও পজিটিভলি নিতে হবে। এই বিষয়ে আসবো। আসলে জয় দুর্দান্ত একটা সেঞ্চুরি করেছে, তিনি আক্ষেপেও পড়েছেন যে কেন আসলে এই সেঞ্চুরিটাকে আসলে ডাবল সেঞ্চুরিতে তিনি কনভার্ট করতে পারেননি। তারপরেও তার যে সেঞ্চুরিটা সেটা নিয়ে একটা প্রতিবেদন আছে, একটু দেখে আসতে চাই। 13ই নভেম্বর 2000 সালে পৃথিবীর আলো দেখেছিলেন মাহমুদুল হাসান জয়। জন্মদিনের প্রি গিফট হিসেবে নিজেকে সেঞ্চুরি উপহার দিয়েছেন 25 বছর বয়সী টাইগার ওপেনার। নিজের 25তম জন্মদিনের দিন কি পারবেন নিজেকে চতুর্থ বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি গিফট করতে? ডাবল সেঞ্চুরি করার জন্য জয়ের সবচেয়ে বড় অনুপ্রেরণা হতে পারে বাংলাদেশের হয়ে প্রথম ও একাই 3টি ডাবল সেঞ্চুরি করা ব্যাটার মুশফিকুর রহিম। হয়তো জয়কে সেই টিপস দিবেন মিস্টার ডিপেন্ডেবল। এর আগে দক্ষিণ আফ্রিকায় প্রতিকূল কন্ডিশনে নিজের খেলা তৃতীয় টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন জয়। এরপর কেটেছে 3.5 বছর বা 44 মাস। এমনকি নিজের খেলা শেষ 16 ইনিংসেও করতে পারেনি একটি হাফ সেঞ্চুরি। ফলস্বরূপ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বাদ পড়েন এই ওপেনার। সেই বাদ পড়াই যেন সাপে বর হয়ে এসেছে জয়ের জন্য। ঘরোয়া ক্রিকেটে রানের ফোয়ারা ছুটিয়ে আবারও জাতীয় দলে ফেরেন তিনি। প্রত্যাবর্তনের সিরিজের প্রথম টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে সাদমানকে নিয়ে ওপেনিংয়ে করেন 168 রানের জুটি। 80 রানে সাদমান ফিরে গেলেও 190 বলে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন জয়। এরপর 265 বলে ক্যারিয়ারের প্রথমবারের মতন 150 রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি। মমিনুলের সাথে 170 রানের অবিচ্ছেদ্য জুটিতে 164 রানে অপরাজিত আছেন এই ওপেনার। তৃতীয় দিনে ক্রিকেট ভক্তদের অপেক্ষা জয়ের ডাবল সেঞ্চুরি উদযাপনের সাক্ষী হওয়ার। আবরার আল দাইয়ান, নিউজ 24। নিশ্চয়ই ভাই, এটা প্রতিবেদনটা আসলে একটু পিছনের, যেহেতু আজকে আমরা শো করছি পুরো উইক নিয়ে। সো
ওইটাই আর কি যে তখন অপরাজিত ছিলেন তিনি। রাইট, না মাহমুদুল হাসান জয় বিউটিফুল গেম খেলেছেন এখানে, এবং তার জন্য এটা খুব প্রয়োজনীয় ছিল, কারণ তিনি মাঝখানে দল থেকে বাদ পড়ে গিয়েছিলেন অফ ফর্মের কারণে। আপনি দেখবেন যে এই সেঞ্চুরির আগে তার 16টা ইনিংস তিনি কিন্তু আপনার খেলেছিলেন, সেই 16টা ইনিংসের মধ্যে 8টা বা 10টা ইনিংসে তিনি সিঙ্গেল ডিজিটে আউট হয়েছিলেন এবং কোনো ধরনের হাফ সেঞ্চুরি পর্যন্ত করতে পারেননি। তো একজন টপ অর্ডার ব্যাটার যখন আপনি এত লম্বা সময়ের জন্য রান খরায় ভুগবেন, তখন তার বাদ পড়াটা কিন্তু অবভিয়াস একটা বিষয় হয়ে থাকবে। তো এই টেস্টে তাকে কিন্তু আপনি দল থেকে বাদ, এবং ইন দি মিন পিরিয়ডে তিনি যে ডোমেস্টিক ক্রিকেটে খুব ভালো কোনো পারফরমেন্স করেছেন তাও কিন্তু না, কিন্তু তাকে তারপরও নির্বাচকরা একটা ঝুঁকি নিয়ে একটা সুযোগ দিয়েছিলেন এবং সেই ঝুঁকিটা তিনি মানে সফলভাবে দেখাতে পেরেছেন যে ইয়েস আই ক্যান ডু ইট, এবং তিনি সেটা প্রমাণ করতে পেরেছেন বেশ ভালোভাবে। পরে কিন্তু জাস্ট 2 রান করে আউট হয়ে গেলেন, একটু ধৈর্য নিয়ে খেলে হয়তো বা মানে তার যে আক্ষেপটা আসলে 200 রানে কনভার্ট করা, সেটাও কিন্তু হয়তো বা পারতেন তিনি। না, সেই আক্ষেপটুকু রয়েছে, কিন্তু আনন্দটুকু রয়েছে যে তিনি যেন সেঞ্চুরিটা করতে পেরেছেন। এবং তার আউটের বিষয়টা যদি বলি, তখন আপনি সকালের সেশনে এবং আগের দিন আপনার নতুন বলে খেলা, একেবারে নতুন বলে খেলা, সেখানে যেটি বললাম যে টেস্ট ক্রিকেটের সকালের সেশনে নতুন বলে ফেস করাটা খুব টাফ একটা বিষয় হয়ে থাকে। সো তিনি একটু কনসেন্ট্রেশন ব্রেক হয়েছিল, এই কারণে আউট হয়ে গিয়েছিলেন। যদি হাফ ডাবল সেঞ্চুরি করতে পারতেন, সেটা তার ক্যারিয়ারের জন্য অনেক বড় একটা বিষয় হতো। তারপর আমি মনে করি যে এই আক্ষেপের মধ্যে তার আনন্দটুকু বা স্বস্তিটুকু এটা রয়েছে যে 16টা ইনিংসের পরে আমি একটা রানে ফিরতে পেরেছি, বলার মতো রান করতে পেরেছি। তার চেয়ে বড় বিষয়টা হলো যে বাংলাদেশ দল ওপেনিং জুটি নিয়ে সাম্প্রতিক সময় টেস্টে বেশ বড় ধরনের সমস্যায় পড়েছিল। এর আগে আমরা এনামূলক বিজয়কে খেলিয়েছিলাম, শ্রীলঙ্কায় নিয়ে গিয়েছিলাম, বাট তিনি মিজারেবলি ফেল করেছেন। সো একজন সাদমান ইসলামের সঙ্গে ওপেনিং এ একটা জুটি গড়ার একটা বিষয়টা ছিল, সেটা তিনি খুব ভালো মতো দেখাতে পেরেছেন। ঠিক যেমনটি বলছিলাম যে আসলে ক্যাচের কথা, ফিল্ডিং এর কথা আপনি বলছিলেন, প্রথমেই কিন্তু 4টা ক্যাচ মিস করার পরে যখন আসলে বলা হলো যে আসলে ইটস আ পার্ট অফ আ গেম অ্যান্ড এটাকে পজিটিভলি নেওয়া উচিত, আয়ারল্যান্ড বলে প্রতিপক্ষ, আসলে বাংলাদেশ কিন্তু এখানে আমি বলবো যে আসলে তারা বেঁচেই গেলেন। এখানে প্রতিপক্ষ যদি আরেকটু টাফ প্রতিপক্ষ তো লাইক আফগানিস্তান কিংবা ভারত কিংবা পাকিস্তান, শ্রীলঙ্কা, যাই বলে, সিচুয়েশনটা কি সেম হতো কিনা? না দেখুন, অনেক সময় এটা আমরা প্রায় শুনি যে ক্যাচ যখন মিস হয় তখন এটা এক অর্থে কিন্তু সেটাকে ডিফেন্ড করার জন্য বা অজুহাত হিসেবে বলা হয়, ইট ইস এ পার্ট অফ দ্য গেম। ঠিক একই রকম ভাবে আমি বলি যে ক্যাচ ধরাটাও কিন্তু আপনি পার্ট অফ দ্য গেম, তাহলে আপনি তো সেটা একটা মিস করছেন। সো মিস করছেন আপনি, এটা মেনে নিতেই হবে। এবং যেভাবে যে ক্যাচগুলো মিস হয়েছে সেটা ঠিকই বলেছেন আপনি, এটা যদি আরো একটু শক্তিশালী কোনো প্রতিপক্ষ হতো তাহলে এটার দায়ভারটা কিন্তু দিতে হতো বা মাসুলটা হয়তো চুকাতে হতো বাংলাদেশ দলকে। এইটার মাসুল কিন্তু খুব বাজেভাবেই চুকিয়েছে ক্যাচ মিস করার কারণে। রাইট, জি সেটাই আর কি, যে আপনি বিশেষ করে আপনার টেস্ট ক্রিকেটে এত বেশি আপনার সুযোগ খুব একটা আসে না, এবং সুযোগ যখন আসবে তখন সেটাকে গ্র্যাব করতে হবে বা কাজে লাগাতে হবে। তার চেয়ে বড় বিষয়টা হলো যে বোলার এত কষ্ট করে বল করছেন, তার বলে যখন ক্যাচ উঠবে সেটা যদি আপনি মাটিতে ফেলে দিবেন, সেই বোলারও কিন্তু এক ধরনের আপনার মানসিকভাবে একটু পর্যদস্ত হয়ে যান বা একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যান। পরবর্তীতে তার প্ল্যান করাটা তার জন্য একটু টাফ হয়ে যায়। এবং একটা দুটো ক্যাচ না, আপনি 5টা ক্যাচ, এর মধ্যে আপনার প্রথম 6 ওভারে ক্যাচ মিস হয়েছে 3টা। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে শীতকাল কি চলে আসলো, নাকি ক্রিকেটাররা বেশি আপনি ক্যাচ ধরতে পারছেন না, অথবা তারা কি সকালবেলা নাস্তার টেবিলে বাটার বেশি খেয়ে ফেলেছিলেন এই কারণে কিনা জানি না আমি ঠিক। এবং খুব যে কঠিন কোনো ক্যাচ ছিল তাও কিন্তু না, বেশ ইজি ক্যাচগুলোই মিস হয়েছে। তারপরও আমি মনে করি যে বাংলাদেশ দলের সৌভাগ্য বিষয় যে আপনার এতগুলো ক্যাচ মিস হওয়ার পরেও 300-র নিচে আটকে রাখতে পেরেছে আয়ারল্যান্ডের স্কোরটাকে। আয়ারল্যান্ডের স্কোর যদি আপনি 300+ রান হতে পারতো তাহলে হয়তো এই ম্যাচের চেহারা আরেকটু অন্যরকম হতে পারতো বা আরেকটু কম্পিটিটিভ ক্রিকেট আয়ারল্যান্ড খেলতে পারতো। নিশ্চয়ই। এতক্ষণ তো আসলে আয়ারল্যান্ড এবং বাংলাদেশকে নিয়ে অনেক কথা বললাম, মাঠের খেলা নেই, একটু মাঠ নিয়ে কথা বলি এবং মাঠের বাইরে আসলে ক্রিকেট নিয়ে যে আলোচনা চলছে সেটা নিয়ে একটু কথা বলতে চাই। সম্প্রতি একজন আসলে বিসিবি পরিচালকের কথায় সরগরম হয়ে উঠেছে পুরো ক্রিকেট আঙ্গন, সাথে ফুটবল আঙ্গন। আপনি নিশ্চয়ই জানবেন যে আসলে আসিফ আকবরের একটা কমেন্টে সব কিছু যেন নড়ে চড়ে বসেছে। আমি আপনার কাছ থেকে একদম পার্সোনাল আপনার কাছ থেকে জানতে চাই এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখেন, যে একটা দায়িত্বশীল জায়গা থেকে যে কমেন্টটা করেছেন তিনি, সেটা আসলে কতটুকু দায়িত্বের পরিচয় দেয়? না, এটা তো অবশ্যই এক ধরনের মিস্টেক হচ্ছে। আমি নিজে লিখেছি, আমি আসিফ আকবর কিন্তু আমার খুব ভালো বন্ধু, ঘনিষ্ঠ মানুষ। আমি নিজে এই জিনিসটার সাথে একমত হতে পারিনি বলে আমি কিন্তু একটা স্টোরি লিখেছি তাকে। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে তার সাথে আমার এই বিষয়ে কথা হয়েছে এবং তিনি আমার সাথে তার লজিকগুলো দেখানোর চেষ্টা করেছেন এবং আমি আমার লজিকগুলো দেখানোর চেষ্টাটুকু করেছি। তিনি যে জায়গায় রয়েছেন সেই জায়গা থেকে স্ট্যান্ড করার জন্য হয়তো এই কথাটা বলেছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমার লজিকটাই ঠিক রয়েছে। আর একটা বিষয় হলো কি, যে আপনি নিজের অবস্থানটাকে দৃঢ় করার জন্য অথবা নিজের যে জায়গায় রয়েছেন সেটাকে আপনি একটু হাইলাইট করার জন্য অন্যকে ডিগ্রেড করতে পারেন না।
তিনি ক্রিকেটের স্বার্থ দেখবেন, অবশ্যই ক্রিকেটের স্বার্থ দেখাটাই তো তার কাজ, কারণ তিনি ক্রিকেট বোর্ডের পরিচালক এখন। কিন্তু সেটা দেখতে গিয়ে আপনি অন্য খেলাকে বা অন্য কোনো ফেডারেশনকে যদি আপনি একটু ডিগ্রেড করেন বা একটু অমর্যাদা করেন, তখন এটা কিন্তু আমি মনে করি যে সম্মানের বিষয়টা হয় না। কারণ আপনি নিজেকে বড় করতে গিয়ে অথবা নিজের দাবি পূরণ করতে গিয়ে অন্যকে ছোট করার তো কোনো মানে হয় না। কায়সার ভাই, যেমন তার কথাই যেটা আমার নজরে পড়েছে, যে তিনি যেটা বললেন যে আসলে ফুটবলাররা মাঠ দখল করে রেখেছেন, ক্রিকেট খেলতে ক্রিকেটাররা মাঠ পাচ্ছে না। এবং সেকেন্ড কথা তিনি যেটা বললেন, মানে শুরুটা তিনি এমনভাবে করেছেন যে আসলে ক্রিকেট খুব অভিজাত্যের খেলা, ভদ্রদের জেন্টলম্যানস গেম, এবং ফুটবলের নাকি অনেক মিথ্যা কথা বলা হয়, যেমন একটা থ্রোয়ের একটা মোমেন্ট আসলে নাকি ফুটবলাররা মিথ্যা কথা বলেন। এই যে একটা আপনি খেলার নৈতিকতার দিকে যে আপনি আঙুল তুললেন, এবং মাঠের কথাটা বলেন, মাঠ কি আসলে বাফাফের? মাঠ তো আসলে এনইসির। সেখানে ফুটবলারদের যে অ্যাটাক করার বিষয়টা, এটা আসলে তার দায়িত্ব জ্ঞানহীনতার মানে পরিচয় দেয় কিনা, এবং তার নলেজের উপরেও কিন্তু অনেকে আঙুল তুলছেন যে তিনি আসলে কতটুকু জেনে বুঝে কথাটা বলেছেন নাকি। এখানে আরেকটা প্রশ্ন আছে কায়সার ভাই, যে সম্প্রতি জাহানার ইস্যু নিয়ে আসলে ক্রিকেট আঙ্গনেও একটা ঝড় যাচ্ছে, সেই ইস্যুটাকে কি তিনি জেনে বুঝে ডাইভার্ট করতে চেয়েছেন কিনা, এই বিষয়ে কথা বলবো একটা বিরতি থেকে এসে। প্রশ্নটা আপনার কাছে রেখে গেলাম, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, কোথাও যাবে না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24 গেম অনে। কথা বলছি আসলে ক্রিকেট এবং ফুটবল নিয়ে। আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এম কায়সার। ভাই, বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম আসলে আসিফ আকবরকে নিয়ে। সেই প্রশ্নটারই উত্তর আপনার কাছ থেকে জানতে চাই, যে তিনি জেনে বুঝে আসলে ওই ইস্যুটা থেকে ডাইভার্ট করার জন্যই কি এমন কোন একটা ইস্যু ক্রিয়েট করেছিলেন কিনা, এটা অনেকেরই ধারণা, সেই ধারণাটা আপনার কাছ থেকে জানতে চাই। খুব ভালো হতো যদি এই চেয়ারে আসিফ আকবর বসে থাকতেন এবং তাকে আপনি প্রশ্নটা করতেন, যেহেতু সমস্যাটা তার মন্তব্যটা নিয়ে তৈরি হয়েছিল। অতএব আমার মনে হয় যে তিনি যদি জবাবটা, তিনি অবশ্যই জবাব দিয়েছেন, বেশ কয়েক জায়গায় টেলিভিশনে তিনি সাক্ষাৎকার দিয়েছেন, এবং তার সাক্ষাৎকার দিয়ে তিনি তার বক্তব্যে এখন পর্যন্ত অটল রয়েছেন এবং স্ট্যান্ড করেছেন সেখানে। এবং তার লজিকটা হলো যে তিনি ক্রিকেটের স্বার্থ দেখার জন্য এই কাজটুকু করেছেন। তবে আমার কথা হলো যে যেটা একটু আগে বললাম যে আসলে ফুটবলার থেকে দোষ দিলাম, রাইট, এটাগুলো একটা দিক। আরেকটা দিক হলো যে আপনি এটি, আমি মনে করি না যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় সমস্যার একটা বিষয়। এটা একটা অক্সিলারি সমস্যা থাকতে পারে, এই সমস্যাটা অবশ্যই থাকতে পারে। তাহলে এটা আপনি যেহেতু এনএসসির মাঠ, এনএসসির সাথে আলাপ করে কিন্তু আপনি ভাগাভাগি করে মাঠ খেলা যেতে পারে। ক্রিকেটও আমাদের, ফুটবলও আমাদের, এটি গেল একটি দিক। আরেকটি দিক হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন যে টাকা রয়েছে তাতে তারা তো এরকমভাবে 50টা মাঠ কিনতে পারে। আপনি একটা মাঠ এখন পর্যন্ত কিনলেন না কেন? আপনি এখন পর্যন্ত বাংলাদেশের 1300 কোটি টাকার আপনার ফিক্সড ডিপোজিট রয়েছে। এই 1300 কোটি টাকা ফিক্সড ডিপোজিট রেখে আপনি কি করবেন? কাকে খাওয়াবেন? যদি আপনি সেটা কাজেই না লাগাতে পারেন, তাহলে এই টাকা আপনি কাকে খাওয়াবেন? কি কারণে করবেন? আমাদের একটা পূর্বাঞ্চলে এত বিশাল একটা মাঠ ক্রিকেট বোর্ড পেয়েছে, কিন্তু সেটা গত 1 বছরে সেটার কোনো ধরনের এক বিন্দু মানে একটা কোনো কাজ বন্ধ হয়ে আছে, কোনো কাজ বন্ধ রয়েছে। তারপরে এটার ভবিষ্যৎটা কি সেটাও কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না। এক কোদাল মাটিও পর্যন্ত ফেলা হয়নি। সবকিছু মিলে একটা বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। এবং তার চেয়ে বড় বিষয়টা হলো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি এত ধনী হয়ে থাকে, তাহলে কেন ক্রিকেট বোর্ডের এখন পর্যন্ত মানে ওই ক্রিকেট বোর্ডে একটা আপনার একাডেমি ছাড়া আর কোনো একাডেমি নেই কেন? নিজস্ব একাডেমি তো আরো 50টা একাডেমি ক্রিকেট বোর্ড করতে পারতো, তাদের কাছে যে টাকা রয়েছে। তো আপনি নিজের টাকায় নিজের মাঠ করেন, তাহলে এনএসসির কাছ থেকে আপনার মাঠ চাইতে হবে না, তাইলেই তো হয়ে যায়। বাট প্রবলেমটা হলো যে এটি আমি মনে করি না যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নাম্বার 1 সমস্যা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যেখানে যে সমস্যা, সেই সমস্যাগুলো তারা যদি সমাধান করতে পারে, তাহলে দেখবেন যে আপনি ক্রিকেট ঠিকমতো রান করবে। আর আমরাও সাংবাদিক হিসাবে মাঠের বাইরের বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা করতে চাই না। আমরা মাঠের ক্রিকেট, মাঠের পারফরমেন্স নিয়ে আলোচনা করতে চাই। ন্যাশনাল টিম যদি ভালো খেলে, তাহলে সেটা কিভাবে ভালো খেলবে, বা কিভাবে যদি খারাপ করতে থাকে তাহলে সেটা থেকে কিভাবে বেরিয়ে আসা যায়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা যদি করা যেতে পারে তাহলে বেশ ভালো হবে। আমরা অক্রিকেটীয় বিষয়তে বেশি জড়িয়ে পড়েছি। এই যে বাফুফের সভাপতি তাবিদ আওয়াল একটা চিঠি দিয়েছে বিসিবি বরাবর, যে আসলে তার এই বক্তব্যটা উইথড্র করার জন্য, এবং সাবেক ফুটবলাররাও কিন্তু টাইম টু টাইম তাকে রিকোয়েস্ট করেছে, কিংবা তার কাছ থেকে একটা সরি চেয়েছে যে আমি ক্ষমা প্রার্থী, এরকম একটা কথা বলার জন্য। এখন পর্যন্ত আপনি যেটা বলেন যে তার বক্তব্যে তিনি অনড় আছেন, এই মেন্টালিটি কি আসলে স্পোর্টসম্যানশিপ কিংবা এই জায়গাটার জন্য কি স্পোর্টসের ক্রিকেট আঙ্গন কিংবা মানে স্পোর্টসের ক্রীড়াঙ্গনের জন্য কি আসলে কতটুকু আমি বলবো যে ভালো? না, ভালো তো অবশ্যই না। কারণটা হলো যে স্পোর্টসের সঙ্গে যে জিনিসটা সবচেয়ে বেশি যায় সেটা হলো সম্প্রীতি, সৌহার্দ্য। স্পোর্টসম্যানশিপ
এই কারণে বলা হয়, বা আমাদেরকে খেলায় কিন্তু শেখানোই হয় যে আপনার স্পোর্টিং স্পিরিট। তো সেই স্পোর্টিং স্পিরিটটা যদি আপনি খেলার আগেই নষ্ট হয়ে যায় তাহলে আপনি মাঠে কিভাবে করবেন? আর যেটি বললাম যে ফুটবলও আমাদের, ক্রিকেটও আমাদের, এবং আমরা কিন্তু দুটো দলই কিন্তু আপনি বাংলাদেশের যে জার্সি পরে খেলে সেখানে বাংলাদেশের মানচিত্র থাকে, তাহলে একটা ফেডারেশনকে আরেকটা ফেডারেশনকে আপনি আলাদা কেন করবেন? আর শুধুমাত্র এই দুটো বড় ফেডারেশন না, আমি বলছি যে বাদবাকি খেলা যেগুলো রয়েছে সবগুলোই তো আমাদের। বাট আসিফ আকবর যেটি বলেছেন যে তিনি ফুটবলও ভালো করবেন, ক্রিকেটকে শুধরাতে হবে, ফুটবলকে শুধরাতে হবে। বাট যেহেতু তিনি এখন ক্রিকেটের দায়িত্বে রয়েছেন, আমি মনে করি যে ক্রিকেটে যদি কোনো লুফলস থাকে সেটা তার আগে শুধরে তারপরে যদি অন্য কোনো ফেডারেশনে কোনো প্রবলেম থাকে তাহলে সেটা হয়তো তিনি ডায়াগনোসিস করে সেইভাবে তাদেরকে জানাতে পারেন। কিন্তু তিনি নিজে উপযাজক হয়ে আমি মনে করি না যে সেটা দেখার বা সেটা নিয়ে অন্য কোনো বক্তব্য দেওয়ার বা তার সেটা সামাল দেওয়ার আমি মনে করি না সে অধিকারটুকু তার রয়েছে। এবং আমি যদি একটু জাহানার ইস্যুতে আসি, যে এই ইস্যুটা এত সেন্সিটিভ, এত বড়, বা এই ইস্যু নিয়ে বিসিবি আসলে কাজ করছে 15 দিনের একটা কিন্তু সময় বেঁধে দেওয়া হয়েছে, এবং সেখানে আরও 2 জন কিন্তু অলরেডি ইনক্লুশন করা হয়েছে। আমি যদি বলি যে জাহানার বিষয়টা আসলে আপনি কিভাবে দেখেন? কায়সার ভাই, আপনি যেহেতু আজকে এখানে আছেন, সে কিন্তু টাইম টু টাইম কমপ্লেনগুলো রেজ করেছে, তার হাতে লেখা চিঠিও পাওয়া গেছে, সেগুলো নিয়ে কিন্তু তৎকালীন সময় আসলেই কোনো কাজ করা হয়নি, এবং জাহানারা কিন্তু দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। এবং অনেকেই কিন্তু প্রশ্ন করছেন যে তিনি এতদিন পরে কেন অভিযোগ তোলেননি? তিনি তো এতদিন পরে অভিযোগ তোলেননি, তিনি তো আগে অভিযোগ করে গেছেন, সেখানে তিনি কোনো ফল পায়নি বিধায় তাকে আসলে এইভাবে ক্যামেরার সামনে আসতে হয়েছে। না, এতদিন পরে কেন অভিযোগ করেছেন এটা তো হাস্যকর লজিক হবে। আমি অনেকেই বলছে, কিন্তু না, এটা যিনি বলছেন তিনি না জেনে বলছেন। এটা আপনি আজকে অভিযোগ করুন অথবা আপনি 5 বছর পরে করুন, আমরা দেখেছি যেটা আপনি একটা উদাহরণ দিই আমি আপনাকে, ম্যানচেস্টার ইউনাইটেডের একজন ফুটবলারের বিরুদ্ধে কিন্তু আপনি অভিযোগ এসেছিল 25 বছর পরে, তারপরে তার কিন্তু শাস্তিটা হয়েছে। সো আপনি কখন অন্যায়টুকু করেছেন সেই অন্যায়ের জন্য আপনি যদি প্রতিকার চান একটু দেরিতে, তো সমস্যা কোথায়? আমি তো এখানে সমস্যার কোনো কিছু দেখছি না। সত্যিও লাগে, এটা কিন্তু একটা সাহসও লাগে যে এই বিষয়ে কথা বলার জন্য। আরেকটা বিষয়টা হলো যে তিনি তখন খেলতেন এবং তিনি তখন মনে করেছিলেন যে এটা যদি আমি এখন সরাসরি এই ধরনের অভিযোগ করি তাহলে হয়তো আমার ক্যারিয়ারটা আর সামনে বাড়বে না বা আমার ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে। তাই এই কারণে তিনি হয়তো সেটা মেনে নিয়ে তিনি মনে করেছিলেন যে আমি দেখি এখান থেকে ঠিক করে হতে পারবো কিনা, মানে সামাল দিতে পারবো কিনা, কিন্তু তিনি সামাল দিতে পারেননি। এবং ইন বিটুইন তিনি যে মানসিক নির্যাতনে বা মানসিক কষ্টে ছিলেন, আমি তো মনে করি যে সেটা তার জন্য সবচেয়ে সমস্যার একটা বিষয়। একটা মেয়ে জানছে যে একটা পটেনশিয়াল রেপিস্ট তার পিছনে ঘুরছে এবং তাকে মানে সমস্যায় ফেলার জন্য চেষ্টা করছে, তাহলে সে মাঠে ক্রিকেট কিভাবে খেলবে? হাউ কাম? তার তো মানসিকভাবে সে শান্তি পাবে না সেখানে। এবং তিনি এখন দেশের বাইরে চলে গিয়েছেন এবং তার কাছে এখন মনে হচ্ছে যে আমি এই জিনিসটা যদি একটু ইনহেল করতে পারি এবং এখানে যদি বিচার পাই তাহলে হয়তো আমার পরের জীবন আমার জন্য একটু শান্তিতে কাটবে, আমার ঘুমটুকু একটু ভালো হবে। সো আমার কাছে মনে হচ্ছে যে এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট ক্রিকেট বোর্ডের জন্য যে এই মেয়েটা যেন ঠিক মতো মানে আপনার বিচার পায়, এবং এই যারা এটার সাথে জড়িত তারা যত বড়ই ক্ষমতাবান হন না কেন, যাদের বিরুদ্ধে অভিযোগগুলো এসেছে তাদেরকে আমি মনে করি যে অবশ্যই তারা যদি বর্তমানে ক্রিকেট বোর্ডের সাথে কোনো দায়িত্বে থাকেন তাদেরকে সেখান থেকে সরিয়ে তারপরে এই বিচারটুকু করা উচিত, তদন্তটুকু করা উচিত। আমি একটু ব্যাখ্যায় যাচ্ছি, আপনি দেখবেন যে তিনি যে অভিযোগটা করেছেন আমাদের স্পোর্টসে কিন্তু মেয়েদের সুরক্ষার জন্য অনেক ভালো ব্যবস্থা রয়েছে, কিন্তু আমরা সেটা ইমপ্লিমেন্ট করি না। সুরক্ষাটা কি? সেফ গার্ডিং নামে একটা পলিসি রয়েছে, কিন্তু সেটা ফুটবলে রয়েছে। আপনি ফুটবলের সাথে জড়িত, আপনি জানেন এটা ফুটবলে রয়েছে, সেটা ক্রিকেটেও রয়েছে, আইসিসিতে কিন্তু এই বিষয়টা রয়েছে। এটার জন্য শুধুমাত্র আপনি যদি কোনো কারণে আক্রান্ত হন বা নির্যাতিত হন বা সেক্সুয়াল হ্যারাসমেন্টে পড়েন তাহলে শুধুমাত্র আপনি একটা চিঠি লিখে অথবা ইমেল করে যদি আপনি তাদেরকে দিয়ে দিতে পারেন, বাদবাকি কাজ কিন্তু আপনার সেই সেফ গার্ডিংয়ের যারা দায়িত্বে রয়েছেন তারাই পুরো বিষয়টা কিন্তু হ্যান্ডেল করবেন। সো আমার কাছে আমি একটু আমার কাছে মনে হচ্ছে যে এখান থেকে কিন্তু আরো কিছু ইস্যু উঠে এসেছে। আমি যদি একটু বলি যে কিছুদিন আগে কিন্তু আমরা দেখেছি যে একজন নারী ক্রিকেটার আরেকজন নারী ক্রিকেটারকে আসলে জুয়ার জন্য বা আমি যদি বলি ফিক্সিং এর জন্য তিনি কিন্তু আসলে এই অভিযুক্তেই কিন্তু তিনি এখন ব্যান্ড আছেন। সো এই কথাও কিন্তু এসেছে যে তিনি যখন বলেছেন মঞ্জুকে যে আসলে এরকম লতা যখন জানান, লতাকেও কিন্তু তিনি থামিয়ে দিয়েছিলেন যে আপনি এই বিষয়ে কোথাও কথা বলা দরকার নাই। তো এটাও তো একটা ক্রাইম, রাইট? অবশ্যই। এবং উনি যে বারবার বলছেন যে উনি যে সেক্সুয়াল হ্যারাস করেছেন এটার প্রমাণ দিতে, আসলে এগুলো প্রমাণ দেয়া যে আমার কাছে সে কে কখন বলছে এটা কি কেউ রেকর্ড করে রাখে বা এটা আসলে কি ডকুমেন্টেশন তিনি মিন করছেন বারবার? না, সেটাই আমি বললাম। এই কারণে বললাম যে আপনি এই ধরনের কোনো অভিযোগের তদন্ত করার জন্য যে সঠিক একটা নিয়ম বা প্রক্রিয়ার যে বিষয়টা রয়েছে সেটা শুধুমাত্র কিন্তু আপনার ওই যে সেফ গার্ডিং রুলের মধ্যে রয়েছে, আইসিসি এবং ফিফার বা আপনার এফসির রুলের মধ্যে। সেটা দিয়ে যদি আপনি বাংলাদেশের ফৌজদারি বিধি অনুযায়ী যদি এগোতে চান অথবা বাংলাদেশের পেনাল কোডের বিধি অনুযায়ী যদি আপনি
আপনি এই তদন্তটুকু করতে চান তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে এখানে জাহানারা সঠিক বিচারটুকু পাবেন না। কারণ ফৌজদারি আইন অনুযায়ী যদি আপনি এই ধরনের কোনো তদন্তে কাউকে দোষী মানে যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাকে যদি আপনি প্রমাণ করতে চান তাহলে সেই প্রমাণটুকু করার জন্য আপনাকে যে ধরনের জলজান্ত প্রমাণ লাগবে সেই প্রমাণ কিন্তু জাহানারা হাজির করতে পারবেন না। কিন্তু আপনি সেফগার্ডিং যে পলিসি রয়েছে আইসিসি, ফিফার এবং এএফসির, সেখানে শুধুমাত্র কিন্তু তারা দেখবেন যে অভিযোগের প্যাটার্নটা দেখবেন এবং এই অভিযোগের সাথে আরো কেউ অভিযোগ করছেন কিনা এবং তাদের প্যাটার্নটাও একরকম কিনা এবং এক ব্যক্তির বিরুদ্ধে রয়েছে কিনা সেইগুলো যাচাই করে তারা কিন্তু সেখান থেকে একটা সুন্দর একটা সিস্টেম করেন এবং যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তিনি তার জন্য তখন আপনার কিন্তু সেই সার্কামস্ট্যান্স এভিডেন্স খোঁজা হয় না যে তার কোনো ছবি রয়েছে কিনা, তার কোনো ভিডিও রয়েছে কিনা, তার কোনো টেক্সট রয়েছে কিনা। ইট ডাজ নট ম্যাটার। ম্যাটারটা হলো যে আপনি প্যাটার্নটা চেক করবেন। তো আমার কাছে সন্দেহ হচ্ছে যে এই প্যাটার্নে তদন্ত করার মতো অভিজ্ঞতা বাংলাদেশের কারণেই যে তদন্ত কমিটি করা হয়েছে, আমি জানি না তারা কতদূর এই বিষয়টাকে জানেন। আমার কাছে মনে হচ্ছে যে পুরো বিষয়টা যদি আপনাকে ভালোভাবে জাহানারা যদি বিচার পেতে চান বা জাহানারার এই বিষয়টা যদি ভালোভাবে হ্যান্ডেল করতে হয় তাহলে ক্রিকেট বোর্ডের উচিত হবে এই পুরো বিষয়টা আইসিসির সেফগার্ডিং যে পলিসি রয়েছে বা সেফগার্ডিং যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী এটা বিচার করতে হবে। আমি যদি বলি যে মঞ্চুনি বারবার বলছেন যে তিনি এটাতে সহযোগিতা করবেন এবং আর কেউ তার বিরুদ্ধে কথা বলবেন। অলরেডি কিন্তু সাবেক অনেকজন ক্রিকেটার কিন্তু এই বিষয়ে রোমানা থেকে শুরু করে রোমানা হ্যাপি, আদরি অনেকেই কিন্তু তার বিষয়ে সেম অ্যালিগেশন কিন্তু এনেছেন। আপনি প্যাটার্ন দেখবেন যে একজন যখন অভিযোগ করেছেন তখন সাথে বাদবাকি যারা রয়েছেন তারাও কিন্তু একটু সাহস দেখিয়েছেন এবং তারা মনে করেছেন যে আমরা এতদিন ধরে মানসিকভাবে নির্যাতিত হয়েছি, শারীরিকভাবে তো হয়েছিলাম, মানসিকভাবে যে যন্ত্রণা রয়েছে সেই যন্ত্রণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এবং কার বিরুদ্ধে অভিযোগ করছেন সবাই কিন্তু দু একজন ওই রিলেটেড অভিযোগ করছেন। কই আপনি যে নারী ক্রিকেটাররা যে অভিযোগ করছেন তারা তো আপনি এই অন্য কোনো বিভাগের কারো বিরুদ্ধে অভিযোগ করেননি, তারা কিন্তু ওই এক প্যাটার্নের মধ্যে অভিযোগ করছেন। দ্যাট মিন্স সামথিং হ্যাপেন মাস্ট। এবং এটা প্রমাণ পাওয়া গেছে সেই সময় কিন্তু জাহানারার হাতে লেখা চিঠি পাওয়া গেছে কিংবা তিনি যে বারবার জানিয়েছেন এটারও কিন্তু তিনি তো একটা অভিযোগ করেছিলেন, তার পর্যবেক্ষণ জানিয়েছিলেন। যেহেতু তিনি তখনও চুক্তিবদ্ধ ক্রিকেটার ছিলেন, আমি মনে করি যে সেটাও অনেক বড় সাহসের বিষয়। আপনি চুক্তিবদ্ধ একজন ক্রিকেটার ছিলেন, আপনি জানেন যে আপনার চুক্তি বাতিল হয়ে যেতে পারে বা আপনি ক্রিকেট দল থেকে বাদ পড়ে যেতে পারেন, তারপরও তিনি সেই পর্যবেক্ষণ, সেই চিঠিটাকে একটা পর্যবেক্ষণ হিসেবে দিয়েছিলেন ক্রিকেট বোর্ডের সিওকে, যেখানে তার চিঠির 13 পৃষ্ঠার চিঠির মধ্যে একটা জায়গা কিন্তু ছিল স্যার আমাকে বাঁচান। একটা মেয়ে কতখানি আপনার হেল্পলেস হলে যখন এই ধরনের একটা চিঠি লিখতে পারে। এবং তারপরে বড় বিষয়টা হলো বাঁচিয়েছেন তো তাকে আসলে দেশছাড়া করে দেন। তার চেয়ে বড় বিষয়টা হলো যে সেই মেয়েটা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন, 16 বছর ন্যাশনাল টিমে তিনি খেলেছেন, তার 18 বছরের ক্যারিয়ার। তিনি কেন এখন ফলস একটা অ্যালিগেশন আনবেন কারো বিরুদ্ধে? এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে তিনি যদি ফলস অ্যালিগেশন আনেন তাহলে বাদবাকি যারা রয়েছেন তাদের কোন কোরাম আসলে তাদের বিরুদ্ধে কাজ করছে এটাও তো অনেকেই এক ধরনের এই অভিযোগগুলো আনছেন। সো আমার কাছে মনে হচ্ছে যে ক্রিকেট বোর্ড যদি এটা খুব নরমাল ভাবে দেখে তাহলে ভুল করবে। ছোট্ট করে আমার বিরতিতে যেতে হবে, একদম সময় নেই আমাকে, প্রোডিউসার বারবার বলছে বিরতিতে যেতে, একদম ছোট্ট করে জানতে চাবো যে এই জিনিসটা পরিষ্কার করতে গেলে কি আসলে অনেক বড় বড় মাথা পড়ে যাবে? এই ভয়েই কি আসলে ক্রিকেট বোর্ড না? আমি যেটা বললাম যে আপনি যদি দায়ী যারা রয়েছেন, অভিযোগ যাদের বিরুদ্ধে উঠেছে তারা অনেক, যে কোনো বড় যিনি হন না কেন, যেই হবেন তার বিষয়ে কিন্তু কোনো ছাড় দেওয়া যাবে না। আর যদি আপনি ছাড় দিয়ে কাউকে বাঁচাতে চান তাহলে আপনি কখনোই কিন্তু একটা ভালো দৃষ্টান্ত তৈরি করবেন না। সো আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এখন সেই সিদ্ধান্তটুকু নিতে হবে, যাদের বিরুদ্ধে অভিযোগটা উঠেছে তাদেরকে তাদের জায়গা থেকে এখন সরিয়ে দিয়ে তাদেরকে বলা উচিত যে ইয়েস আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এখন তদন্ত চলছে, যখন তদন্তে আপনি যদি মুক্তি পেতে পারেন তাহলে আবার এসে আপনি জয়েন করবেন। নিশ্চয়ই আমার একটা বিরতির সময় হয়ে গেছে। কালকে হামজার দুর্দান্ত গোল ছিল এবং হামজার গোল এবং দুর্দান্ত খেলেছে বাংলাদেশ, যদিও ড্র নিয়ে মাঠ ছেড়ে, সেই বিষয়ে কথা বলবো। ফুটবল নিয়ে একটা বিরতি থেকে এসে যাচ্ছে, একটা বিরতিতে কোথাও যাবে না। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি। গেম অনেক কথা বলছে এম কায়সারের সাথে ফুটবল নিয়ে। কালকে বাইসাইকেল একটা দুর্দান্ত গোল করেছেন হামজা। এখন সবাই অনেকে ট্রোল করছেন যে হামজার বোধহয় এখন শুধু কিপিং করাটা বাকি। না, এই ম্যাচের রেজাল্ট আপনি 2-2, নেপাল 2 বাংলাদেশ 2, কিন্তু আমি বলবো অন্যভাবে, হামজা 2 নেপাল 2। এক্স্যাক্টলি, নেপাল ভার্সেস হামজার খেলা কালকে আমরা কিন্তু দেখেছি পুরোটাই। আপনি যখন ফার্স্ট হাফে বাংলাদেশ পিছিয়ে ছিল, সেকেন্ড হাফে যে কায়দায় তিনি যে গোলটা করেছেন বাইসাইকেল কিক অ্যাক্রোবেটিক ভঙ্গিতে, আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর এবং সিঙ্গেল একটা একক প্রচেষ্টা এই ধরনের গোল কিন্তু দেখা যায়নি। সেটাই এক্সপেক্টেড। দুর্দান্ত করে এক্সেলেন্ট তিনি খেলেছেন, কোনো সন্দেহ নেই। এবং যতক্ষণ খেলেছে তারপর তিনি যে কায়দায় পেনাল্টি নিয়েছেন, সেই পেনাল্টিটাও কিন্তু এক্সেলেন্ট, মানে কুল এন্ড মানে কাম।
পানিকা শট নিয়েছেন এবং মেসি নিয়ে থাকেন এটা একদম মানে ঠান্ডা মাথায় যেটাকে বলা যায় যে গোল করার বিষয়টা, পুরো জিনিসটা তিনি কিন্তু নিজে খেলেছেন, পুরো যে জায়গায় তিনি খেলেছেন পুরো মাঠটাই তিনি পরিচালনা করেছেন, ইনজুরিতে ছিল তারপরেও তিনি খেলেছেন। ডিফেন্ডার তিনি ডিফেন্স করছেন, তিনি গোল করছেন, তিনি সব করছেন, বাকি 10 জন এবং এই যে শেষ মিনিটে গোল খাওয়ার যে একটা প্রবণতা বাংলাদেশের আগেও দেখলাম এখনো দেখলাম, আসলে হামজার সাথে কতটা মানে আসলে এটা ফেয়ার হচ্ছে। তার মানেটা হলো যে বাংলাদেশকে 11 জন হামজা লাগবে, একজন হামজা দিয়ে শুধুমাত্র আপনি হয়তো ম্যাচ ড্র করতে পারেন, একটা দুটো গোল করতে পারেন, কিন্তু আপনাকে ম্যাচ জিততে হলে, প্রতিপক্ষকে হারাতে হলে আরো এরকম অনেক হামজাকে লাগবে। তো সেটা করাটা তো 11 জনকে তার হামজাকে আপনি বাইরে থেকে পাবেন না, কথাটা হলো তো হয় রাইট। আপনি বাইরে থেকে যারা খেলছেন তাদেরকে একটু ভালোভাবে আরেকটু আমি মনে করি যে এফোর্ট দিতে হবে। দেখুন তিনি এই পুরো দলের মধ্যে সবচেয়ে কিন্তু হাই প্রোফাইল ফুটবলার, তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে এসেছেন, তিনি এখনো খেলছেন এবং তিনি খুবই হাই প্রোফাইল ফুটবলার, এবং তারপরও আর বাংলাদেশের হয়ে তিনি খেলছেন এবং যে টাইপের ফুটবল যে লিগে খেলছেন সেটা কিন্তু আপনি একটু লো প্রোফাইলের ফুটবল এক অর্থে বলা যেতে পারে। তো এটাকে আপনি একটা আমি অন্যভাবে দেখি যে তিনি হাই প্রোফাইল একটা জায়গা থেকে এসে এই লো প্রোফাইলে একটা লিগে খেলছেন বা ইসের মধ্যে খেলছেন, সেখানে তিনি যে ইফোর্টসটা দিচ্ছেন, এই যে তাগিদটা দিচ্ছেন, পুরোপুরি নিজেকে মেলে ধরার একটা বিষয়, পা বাঁচিয়ে খেলছেন না, শরীর বাঁচিয়ে খেলছেন না, মনে হচ্ছে যে যতক্ষণ খেলছেন ততক্ষণ জান প্রাণ দিয়ে খেলছেন। তো এবং খেলার স্টাইলটা তার কিন্তু যা রয়েছে দেখে মনে হচ্ছে যে মানে জেতার জন্য খেলছেন। তো এই তাগিদটা যদি বাদবাকি সবার মধ্যে না আসে, সবাই যদি এটার সাথে কপ করতে না পারেন, তাহলে আমার মনে হয় আপনি কখনোই জিততে পারবেন না। বাংলাদেশের এখন যদি আমরা একটু নাম ওয়াইজ দেখি বা সক্ষমতা দেখি, বাংলাদেশের আসলে নেপালের সাথে জেতা উচিত, কি নেপালের আসলে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারার কথা না, সেখানে আমরা ড্র করলাম, সামনে ভারতের সাথে খেলা আছে এবং 20 মিনিটে পুরো টিকিট সোল্ড আউট, যেখানে তার মানে মানুষের এক্সপেকটেশন হামজাকে দেখার জন্য, বাংলাদেশকে দেখার জন্য আসবে। অবশ্যই। তো কি মনে হচ্ছে যে আসলে শেষ ম্যাচ যদি আনুষ্ঠানিকতা ম্যাচ দুই দলের জন্যই, তারা দুইজনে কিন্তু ছিটকে গেছে, বাট তারপরও ভারত ভার্সেস বাংলাদেশ অলওয়েজ হাইপড একটা ম্যাচ। সো এই ম্যাচটাকে আপনি হামজাকে ভালো খেলতে হবে দলের সঙ্গে এবং তার সঙ্গে বাদবাকি সবাইকে ভালো খেলতে হবে। হামজা অবশ্য বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত 5টা ম্যাচ খেলেছেন, 5টা ম্যাচে 4টা গোল করেছেন, তাহলে বাদবাকি স্ট্রাইকার যারা রয়েছেন বা মিডফিল্ডার যারা রয়েছেন তারা কি করছেন? সো এটাই পার্থক্য বুঝিয়ে দিচ্ছে যে পুরোপুরি হামজা কেন্দ্রিক একটা ম্যাচ মানে দল বাংলাদেশ হয়ে উঠেছে। আর ভারতের সাথে যে 18 নভেম্বরের যে বাংলাদেশের ম্যাচটা রয়েছে, এটা দুপক্ষের জন্য যেভাবে আপনি বললেন যে যেহেতু এশিয়ান বাছাই কাপ দু দলের জন্য শেষ হয়ে গিয়েছে, এটা একটা যা শুধুমাত্র আপনার আনুষ্ঠানিকতার ম্যাচ। এই আনুষ্ঠানিকতার ম্যাচেও বাংলাদেশকে যদি জিততে পারে, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ যা চেয়েছিল এই টুর্নামেন্ট থেকে সেটার কিছুটা হলেও পাবে। এবং এর আগে মেঘালয় যখন ভারতের সাথে যে ম্যাচটা হয়েছিল সেটাও 0-0 ড্র হয়েছিল, সেখানেও আমরা কিন্তু একদম ওপেন নেট গোল মিস করেছি। সো আমার কাছে মনে হচ্ছে যে এবং ভারতের যে দলটা রয়েছে এই দলটা খুব একটা শক্তিশালী কিন্তু দল না এখন। আর ছোট্ট করে একটু বলি, সেটা হলো যে নেপাল সম্পর্কে যেটা আপনি বললেন, নেপালের বিরুদ্ধে কিন্তু আমরা গত 5 বছরে কোনো ম্যাচ জিততে পারিনি। একটা জেতার সুযোগটা ছিল এখানে, শেষ মিনিটে আমরা কিন্তু ম্যাচ মিস করেছি। আর ভারতের সাথে এই ম্যাচে সবচেয়ে বড় যে মনে রাখতে হবে সেটি হলো যে আপনার শেষ মুহূর্তে গোল খাওয়া যাবে না। নিশ্চয়ই কায়সার ভাই, একদম শেষ করতে হচ্ছে, আজকে আরো কথা ছিল কিন্তু বলতে পারছি না, নিশ্চয়ই আরো একদিন আপনার সঙ্গে আবার গল্প করব। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং নিউজ 24। নিশ্চয়ই দর্শক, আজকে এখানে শেষ করছি গেম অন। আগামী শুক্রবার আবার রাত 8টায় আসবো গেম অনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।